প্রথমেই জানতে চাইবো, আজকে যে ছবিগুলো উঠে আসছে, আমার একটাই প্রশ্ন, এই তো সৌর্য দিবস গেল, আমরা একটা ধারাবাহিক অনুষ্ঠানও করেছিলাম, মানে আমার কথা হচ্ছে, বাংলাদেশ কি 1971-এর ইতিহাস সত্যিই ভুলে গেছে? ওই দেশে জনসংখ্যার 25% 30-এর নিচে, কিন্তু বাকি 75% তারা তো 30-এর ওপরে। একটু তো হিস্ট্রি জানবে তারা। না না, এখানে বাংলাদেশ বলে যেই দেশটাকে বা যে ভূখণ্ডটাকে আপনারা চিহ্নিত করার চেষ্টা করছেন, সেই ভূখণ্ডটা কোনোদিনই সেটা ভুলে যায়নি। এবং আমি আপনাকে লিখে সই করে দিচ্ছি, আগামী দিনে বাংলাদেশে যখন নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার ভারতবর্ষের নির্বাচিত সরকারের সাথে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটা সম্পর্ক করবে, এবং সেই সম্পর্কে বাণিজ্য থাকবে, মিলিটারি থাকবে, এবং সেই সম্পর্কে অত্যন্ত সুন্দর ট্রানজাকশনাল অসমোসিস। এরা যারা চেঁচামেচি করছে, এরা হলো মূলত জামাতের লোকজন, যাদেরকে জামাত ব্যাক পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো আছে, সেই লোকজন যারা ইতিহাসটাকে ভুলে যায়নি, ইতিহাসটাকে পাল্টে ফেলার চেষ্টা করছে। এবং এই ইতিহাসটাকে পাল্টে ফেলা, এবং তাদের মূলত যে এজেন্ডাটা নিয়ে তারা এসেছিল, সেটা হলো বাংলাদেশকে ইসলামিক স্টেট হিসাবে ঘোষণা করা। এই দুটো জিনিস তারা করতে পারেনি সে অর্থে এখন অব্দি। সেই জন্যে তারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কারণ এরা বুঝে গেছে এবং এরাও জানে যে বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে যদি নির্বাচন হয়, সেখানে জামাত 25 থেকে 30টার বেশি আসন পাবে না। এবং যদি 25টা থেকে 30টার বেশি আসন না পায়, তাহলে অটোমেটিক্যালি পলিটিক্যাল সলিউশন হিসাবে কোনো না কোনো বড় দল বাকি আসনগুলোর মধ্যে সিংহভাগ পাবে। অর্থাৎ সেটা আইদার বিএনপি হতে পারে, আর আওয়ামী লীগ যদি কন্টেস্ট করার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগ হতে পারে। এনি কেস, তার মানে তারা সরকার ফর্ম করতে পারছে না। সুতরাং সরকার ফর্ম করতে পারছে না, তারা কোনোভাবেই তাদের সাংগঠনিক এবং সাংবিধানিক যে বদলটা আনার দরকার ছিল, সেই বদলটা তারা আনতে পারবে না। সুতরাং ভোট হতে দেওয়া যাবে না, এবং ভোটটাকে আটকানোর জন্য একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। সব থেকে ইজি ন্যারেটিভ হচ্ছে এগেনস্ট ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করো, ইন্ডিয়ার দূতাবাসে ভাঙচুর করো, দূতাবাসের ভিতরে ঢোকো। তবে এখানে একটা আমি ছোট্ট কথা অ্যাড করে দিতে চাই, এরা এখনো হাই কমিশন ল জানে না। এরা এখনো জানে না যে দূতাবাস করে অপারেট করে, দূতাবাসের ভিতরে আক্রমণ করা বা দূতাবাসের কোনো কর্মীকে আক্রমণ করার মানে কি। কারণ সব জিনিসটা তো আর ছেলে খেলা নয়। আর ইন্ডিয়ার যে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কোনো ইন্ডিয়ার বসে নেই, বা ইন্ডিয়া কোনো ছোট রাষ্ট্র নয় ভারতবর্ষ। এবং এই ধরনের ঘটনা ঘটালে তার রিপারকেশনস কিন্তু অনেক দূর অব্দি যাবে। এই প্রস্তুতি নিয়েই যেন তারা ভারতীয় দূতাবাসে ঢোকে, কারণ ভারতীয় দূতাবাস শুধু ইট কাঠ বালি সিমেন্টে তৈরি একটা বিল্ডিং না, তার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে। এবং ভারতের ডিপ্লোম্যাটিক ইমিউনিটিকে যদি কোনোভাবে আঘাত করা হয়, সেই আঘাতের উত্তর দিতে ভারতবর্ষ এবং ভারতবর্ষের এন্টায়ার থিঙ্ক ট্যাঙ্ক জানে। একেবারে সুভাষিতা, এই যে কথা আপনি বলছেন যে প্রত্যুত্তর কিন্তু ভারতবর্ষও দিতে জানে, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্থলপথের বাণিজ্য ক্ষেত্রে কিন্তু একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে ইতিমধ্যেই ভারতের তরফ থেকে, যে ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশকে। তারপরেও কিন্তু এই নোটাম জারি হয়েছে, যা ইতিমধ্যেই খবর সামনে আসছে। কিন্তু যে দেশকে চিকিৎসার জন্য হোক, শিক্ষার জন্য হোক, ভারতের উপরে এখানে নির্ভর হতে হয়, বারবার ভারতে আসতে হয়, সেখানে ভারতের সঙ্গে এই যে শত্রুতা তারা বাড়াচ্ছে, এই যে একটা দূরত্ব তৈরি করছে অকারণ, সেই ক্ষেত্রে কতটা প্রভাব সেখানে বাংলাদেশের ওপর পড়বে? দেখুন, বাংলাদেশের সাধারণ মানুষ খুব ভালো মতো জানে যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থাটা বিশেষ করে কিভাবে বাংলাদেশের বহু সাধারণ মানুষকে সুস্থ হতে সাহায্য করেছে। সুতরাং জামাত কি বললো না বললো, এই একটা মানে 25 সিট পেতে পারে এরকম একটা প্রবণতাওয়ালা দল কি করলো না করলো, সেটা গোটা বাংলাদেশের চিত্র হিসেবে ধরার কোনো মানে নেই। পয়েন্টটা হচ্ছে, বাংলাদেশে এখন পলিটিক্যাল সলিউশন দিতে হবে, এটা সবকটা পলিটিক্যাল পার্টি ভাবছে, তার জন্যই তারেকও ফিরে আসছে। সুতরাং এই ধরনের একটা অ্যাটমসফিয়ারের মধ্যে যদি কেউ নিজের পলিটিক্যাল রেলেভেন্সটা বজায় রাখার জন্য এই ধরনের ন্যারেটিভটাকে রিবিল্ড করতে চায়, আর আরো বেশি ধোঁয়া দিতে চায়, তাহলে সেটা তাদের পলিটিক্যাল ইম্যাচুরিটি। দেখুন, একটা কথা বোঝার খুব প্রয়োজনীয়তা রয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের কিন্তু কিছু এসে যায় না যে বাংলাদেশ কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে, কিন্তু ভারতবর্ষ চাইছে বাংলাদেশের স্টেবিলিটি। তাই জন্যই ভারতবর্ষ এখনো আলোচনা করছে, ভারতবর্ষ এখনো টকিং টার্মসে আছে। কিন্তু এই জিনিসটাই খুব ভয়ঙ্কর, ভয়ানক এবং মারাত্মক একটা আকার নিয়ে নিতে পারে যদি ভারতবর্ষের তরফ থেকে কিছু অ্যাগ্রেসিভ মুভমেন্ট স্টার্ট হয়। একটা কথা ভুলে যাবেন না,
যতবার আমাদের দেশের ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মি একটা হলেও অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিয়েছে, তখন কিন্তু বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সুতরাং দ্বিতীয়বার যদি সেই আরেকটি পদক্ষেপ নেয়, সেটা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়করণের জন্যই নেওয়া হবে। এবং সেই জন্য বাংলাদেশ বোঝা উচিত যে বাংলাদেশের ফিল্ট্রেশন প্রসেসটা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বাংলাদেশকেই করা উচিত। কারণ ভারতবর্ষ এবার যদি অ্যাগ্রেশনে যায়, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে ভালো হবে না। অর্থাৎ বাংলাদেশের এই যারা চেঁচামেচি করছে এদের পক্ষে তো ভালো হবেই না, বাংলাদেশের সাধারণ মানুষ যারা আজকে চুপ আছে সবকিছু শুনে, তাদের পক্ষেও ভালো হবে না। শুধু সবার ভাবা উচিত বাংলাদেশের বৃহত্তর উন্নতির জন্য। আজকের ডেটে হয়তো সবার নিজের নিজের জায়গা থেকে মুখ খোলার সময় এসেছে। বেশ, একেবারেই।